আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে। দর্শক, আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি কিন্তু সমসাময়িক। অনেকেই এই বিষয় সম্পর্কে অনেক কিছুই জানতে চায়। আর আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে করণীয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দেওয়ার জন্য। জি, আমরা যেরকমটা বলছিলাম যে ওবেসিটি বা স্থূলতা, সেটি নিয়ে আসলে জনমনে অনেক প্রশ্ন থাকে, অনেকেই অনেক কিছু জানতে চায়। শুরুতেই জানতে চাচ্ছি যে ওবেসিটি বা স্থূলতা হওয়ার পেছনে আসলে কারণ কি? আপনাকে ধন্যবাদ। ওবেসিটি একেবারে লাস্ট স্টেজ, মানে আমরা বলি অতিরিক্ত ওজন, ওভারওয়েট। ওভারওয়েট যখন আরও বেশি ওভার হয় তখন সেটাই বলা হয় ওবেসিটি। আমরা যে বলি বিএমআই, বোন মাস ইন্ডেক্স, মানে একটা মানুষের ওজনের সাথে হাইটের যে একটা সামঞ্জস্য, এবং সেটা আমরা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেটর আছে, উই ক্যান ক্যালকুলেট বিএমআই। যদি বিএমআই একটা মানুষের মোর দেন 25 হয় তাহলে আমরা বলি ওভারওয়েট। আচ্ছা, আমাদের ডাক্তারি যে ক্যালকুলেশন, এবং সেটা যদি অ্যাভভ 30 তাহলে ওবেসিটি, মানে আপনি লিমিটের আরও ক্রস করাটাই হচ্ছে ওবেসিটি। এবং এই ওবেসিটির মোস্ট অফ দ্য কারণই হচ্ছে লাইফস্টাইল, মানে মেইন কারণ লাইফস্টাইল। লাইফস্টাইলের মধ্যে অন্যতম হচ্ছে শুয়ে বসে থাকা, মানে মুভমেন্ট না করা, হাঁটা চলাফেরা না করা, কায়িক পরিশ্রম না করা, এটা হচ্ছে মেইন কারণ। তার দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। মানে আপনি দেখবেন রিজন ভেদে, দেশ ভেদে এবং এরিয়া ভেদে মানুষের কিন্তু স্ট্রাকচার ভিন্ন। এর মূল কারণটা হচ্ছে নট অনলি যে পার্সোনাল একটা মানুষ সে তার নিজের খাদ্যাভ্যাসটি ভিন্ন, ব্যাপারটা তা না, মানে টোটাল সমাজ পরিবেশ সহ কিন্তু জড়িত। কারণ একটা সমাজে খাদ্যের যে চাহিদা বা টেস্ট অফ খাদ্য বা তাদের উপকরণ একই রকম থাকে। দেখবেন বাংলাদেশের মানুষ একই রকম খাবার খায়, আপনি ইন্ডিয়াতে গিয়ে দেখবেন আরেক টাইপের খাবার খায়, আপনি সিঙ্গাপুর থাইল্যান্ডে গিয়ে দেখবেন আরেক টাইপের, বা আমেরিকানরা ভিন্ন টাইপের খাবার খায়। এই যে খাবারের আপনার উপকরণ, এই উপকরণের মধ্যে যখন আপনার পার্থক্য হয়, যদি অতিরিক্ত আপনার মানে তৈলাক্ত খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট যেটা সুগারি ফুড, তারপরে প্রসেস ফুড, তারপরে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার যদি বেশি থাকে এবং নিয়মিতই থাকে, এবং এটা হচ্ছে প্র্যাকটিসিং যদি থাকে, তখনই আপনার এই প্রবলেমটা, ওবেসিটিটা দেখা দিতে পারে। বিভিন্ন ঔষধ থেকে হতে পারে। যারা অ্যান্টিসাইকোট্রিক ড্রাগস খায়, স্পেশালি বিভিন্ন প্রকার মানসিক রোগে আক্রান্ত, বিভিন্ন হরমোনাল থেরাপি যারা নেয়, স্পেশালি স্টেরয়েড নেয় দীর্ঘদিন, তারপরে হচ্ছে বিভিন্ন মহিলাদের বিভিন্ন ওরাল পিল, তারপরে হচ্ছে বাচ্চাদেরও বিভিন্ন ঔষধ, স্পেশালি অনেক ওষুধ আছে যেগুলো থেকে আপনার ওবেসিটি ডেভেলপ করতে পারে। বিভিন্ন ডিজিজ যেমন হাইপোথাইরয়েডিজম, এটা একটা মানে অটোইমিউন ডিজিজ আমাদের, এই থেকে, তারপরে হচ্ছে আপনার যেমন ওভারিয়ান সিস্ট, আরও অনেক আপনার ডিজিজ আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ইভেন কি জেনেটিক্যাল ফ্যাক্টর পর্যন্ত আপনার এই ওবেসিটির জন্য দায়ী। মানে দেখবেন জেনেটিক্যালি, মানে বংশ পরম্পরায় বা ভাই বোন, মানে ওই বংশের সবাই একই ভাবে, কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর মেটাবলিজমের সাথে সম্পর্কযুক্ত। মানে আমরা তো ডাইজেশন, আমাদের যখন আমরা ফুড ইনটেক করি, তারপরে ডাইজেশন হয়, ডাইজেশনের পরে এটা মেটাবলিজমে যায়, তো এই মেটাবলিজম প্রসেসটাই তাদের একই রকম সবার, তখনই দেখা যায় যে আপনার এই ওবেসিটিটা জেনেটিক্যাল ফ্যাক্টর হিসাবে দেখা যায় যে বংশ পরম্পরা সবাই বলে যে তাদের এই প্রবলেম। আরও অনেক কারণ আছে, দীর্ঘদিন বিভিন্ন রোগ ভোগ থেকে আপনার এই ওবেসিটি আসতে পারে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর জড়িত, মানসিক ফ্যাক্টর জড়িত। দেখবেন যদি কেউ কোনো মানসিকভাবে আক্রান্ত হয় বা মানসিক কোনো ডিসঅর্ডার আক্রান্ত হয়, তখন সে মুভমেন্ট কমায় এবং পাশাপাশি তার সার্টেন ফুডের প্রতি অ্যাফিনিটি বেড়ে যায়, সে একই খাবার বারবার খেতে থাকে। ডিপ্রেশনে যখন মানুষ থাকে তখন কিন্তু আপনার এই ওবেসিটি দেখা দিতে পারে। কায়িক পরিশ্রমের কথা আমি বলছি, মানে কম করা, হাঁটা চলাফেরা কম করা,
আরও অনেক কারণ আছে ওবেসিটির জন্য। আচ্ছা, অনেকগুলো কারণ বললেন আপনি, তার মধ্যে খাদ্যাভ্যাসেরও একটি বিষয় আসলে তুলে ধরলেন। জি, অনেকেই কিন্তু এই কমপ্লেইনটি করে থাকে, সাধারণ মানুষের কমপ্লেইন আসলে বলছি, যে অনেকে দেখা যায় যে অনেক কিছুই খাচ্ছে, যেরকমটা আপনি বললেন কার্ব ইনটেক করা বা ফ্যাট জাতীয় খাবার খাওয়া, সেগুলো খাচ্ছে, কিন্তু সে কিন্তু সেরকমভাবে স্থূলতার দিকে যাচ্ছে না বা তার ওজন কিন্তু ঠিকই থাকছে। আবার অনেকে কমপ্লেইন করে থাকে আমি পানি খেলেও মোটা হয়ে যাচ্ছি, তো সেটির পেছনে আসলে কারণ কি? এটা আসলে শুনেন, মানুষের কমপ্লেইনটা, এটা আমাদের দেশে কিছু ন্যাচারালি প্রবলেম আছে। যেমন আমি প্র্যাকটিস করতে গেলে যখন আমি বলি, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে, যে আপনি একটু ওজন বেশি বা মোটা, এটা ফিমেলরা অনেক সময় নিতে পারে না। এটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর দায়ী। মানে মোটা কথাটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেড না, মানে উনি নিতে পারে না। তো এটা ওনার আত্মীয়র সামনে বা হাজব্যান্ডের সামনে বা আছে সকল যে সাথে আছে তার সামনে সেটা অ্যাকসেপ্ট করতেছে না। আবার আমাদের দেশের মানুষের মোটা হওয়াটাকে স্বাস্থ্যবান মনে করে। মানে একটা মানুষ খুব মোটা, সে খুব হেলদি, মানে স্বাস্থ্য কাকে বলে এই ডেফিনিশনটাই মানুষের মাথায় নাই। এই যে মোটা থেকে তার আরও প্রবলেম দেখা দিতে পারে। এখানে আপনি যে কোশ্চেনটা করছেন, এখানে হচ্ছে পারসেপশন, মানুষের থিমে, মানে পারসেপশনে প্রবলেম। মানে মানুষ ভাবেই ব্যাপারটা আসলে এরকম যে পানি খেলে আমি মোটা হই, এটা আসলে ভুল ধারণা। আপনি যখন তার রেগুলার হিস্ট্রি নেবেন, ডাটা নেবেন, বলবেন যে ঠিক আছে, আমি রুগীর বলে আপনি একটা চার্ট দিবেন, হ্যাঁ, আপনি লিখে রাখবেন, আপনি 2 দিন 3 দিনে চার্টটা নিয়ে আসলে হবে আমার কাছে, যে আমি সকাল থেকে রাত পর্যন্ত, বিছনা উঠা থেকে বিছনা যাওয়া পর্যন্ত কি করেন, কি খান, লিখে রাখবেন, নো প্রবলেম। তখনই কিন্তু আপনার পুরা সিনারিটা আপনার সামনে চলে আসবে। তবে আমি বলছিলাম এর আগে যে জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, তবে সেটা খুব রেয়ার কেস, মানে সবার ক্ষেত্রে না। যে আপনি বলছেন পানি খেলেও আমরা মোটা হয়ে যাই, অনেকে বলে স্যার আমাদের বংশের সবাই এরকম, আমরা কিচ্ছু খাই না, হ্যাঁ, কিন্তু আপনি যখন হিস্ট্রি নেবেন তখন দেখবেন ব্যাপারটা আসলে ভিন্ন। আমরা যেরকমটা জানি যে স্থূলতা বা ওবেসিটি থেকে বিভিন্ন রোগের সঞ্চার হয়ে থাকে, কি কি রোগ আসলে দেখা দিতে পারে? স্থূলতা খুবই মারাত্মক একটা, মানে আমি মনে করি বিশ্বে প্রচুর লোকে স্থূলতার কারণে মারা যায়। এর অন্যতম একটা বড় রোগই হচ্ছে হার্ট অ্যাটাক। আচ্ছা, হার্ট অ্যাটাক, প্রায় স্থূল মানুষের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। দ্বিতীয় কারণ হচ্ছে স্ট্রোক। স্থূলতা থেকে স্ট্রোক হয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোক। তারপরে হচ্ছে আপনার মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার, যেটা আমি ডিলিংস করি মূলত। ধরেন আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, মাসেল পেইন হতে পারে, কোমর ব্যথা হতে পারে, হাঁটু ব্যথা, ওভারওয়েটের কারণে আপনার প্রতিটা বডির, ধরেন আপনার স্ট্রাকচার, আপনার স্পাইন ওয়েট বিয়ার করতে পারে ধরেন 40 কেজি, আপনি তাকে দিয়ে রাখছেন 60 কেজি, তাহলে তো তার ইনজুরি হবেই। আপনি এই 60 কেজি নিয়ে যখন কাজ করতে যান, আপনার সেই অনুযায়ী আপনি এক্সারসাইজ করেন না, আপনার মাসেল কিন্তু স্ট্রেংথ দেন না, তখন কিন্তু ইনজুরি হচ্ছে। আপনার হাঁটুর উপরে প্রেশার পড়তেছে, হাঁটু ইনজুরি হচ্ছে। এই ওভারওয়েট নিয়ে যখন আপনি কাজ করতেছেন তখন হাঁটুর উপরে প্রেশার পড়তেছে, আর্থ্রাইটিস ডেভেলপ হচ্ছে, পেইন হচ্ছে, এবং আমি যেটা বললাম যে বড় মারাত্মক বিভিন্ন রোগ হচ্ছে। এবং ওবেসিটি যারা ভোগে তারা কিন্তু ডিপ্রেশন, মানে ডিপ্রেশন টু ডিপ্রেশন, মানে সাইকোলজিক্যালি সে আরও এফেক্টেড হয় ডে বাই ডে। এবং অনেক সময় বুলিং হয়, দেখবেন যারা একটু মোটা মানুষ তাদেরকে সবাই একটু বলে তুমি অনেক মোটা, এইটা সে সাইকোলজিক্যালি আরও নিয়ে সে আর বাসা থেকে বের হয় না, সে বাসাই থাকে। সে চিন্তা করে আমাকে মানুষ রাস্তাঘাটে গেলে বললে মোটা, বা দেখতে তার দিকে তাকায় কিভাবে। তো এই জিনিসগুলা মানে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত মোটা রোগীদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে, ওবেসিটির ক্ষেত্রে। মানে এমন কোনো রোগ নাই শরীরের মধ্যে, সেটা ডায়াবেটিস বলেন, হার্টের রোগ বলেন, উচ্চ রক্তচাপ, ইভেন কি ফুসফুস, লাংস, ইভেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হয়, ইভেন কি আপনার প্রেগনেন্সিতে প্রবলেম, মানে অনেক সময় বাচ্চা হচ্ছে না, মানে আপনি দাম্পত্য লাইফ যাচ্ছে 5 বছর 10 বছর হচ্ছে, বাচ্চা হচ্ছে না, ডিউ টু ওবেসিটি। মানে ওবেসিটি এমন একটা প্রবলেম, এটা মানে একটা মানুষকে তার ইহকালীন অশান্তি তৈরি করতে পারে, মানে সে বেঁচে থেকেও মৃত থাকবে এবং তার কোনো শান্তি থাকবে না পৃথিবীতে। তো ওবেসিটিটা খুবই ইম্পর্টেন্ট। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আরো কথা বলতে চাচ্ছিলাম এবং আমাদের অনেক দর্শকদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো রাখতে চাচ্ছিলাম। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে করণীয় কি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে বলছিলাম যে আমাদের দর্শকদের আসলে অনেক প্রশ্ন ইতোমধ্যে আমরা পেয়েছি। সেই প্রশ্নগুলো থেকে আমরা কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। একজন দর্শক বলেছেন, স্যার আমার মেয়ের বয়স 16, আমার মেয়ে ইদানিং ওবেসিটিতে ভুগছে, তার সাথে এখন যোগ হয়েছে বিভিন্ন গাইনি সমস্যা। সে তেমন একটা খায় না কিন্তু তবুও মোটা হয়ে যাচ্ছে দিন দিন। এক্ষেত্রে এখন করণীয় কি? এটা একেবারে বাংলাদেশের শহর বলেন, প্রতিটা শহরে কমন, এখন গ্রাম পর্যন্ত চলে গেছে এই সমস্যাটা। কিন্তু এই উঠতি বয়সী বাচ্চাদের, সেটা মেয়ে হোক ছেলে হোক বোধ, আর মেয়েদের প্রবলেমটা একটু বেশি হচ্ছে। কারণ আগে গ্রামে মেয়েরা ছেলেরা খেলাধুলা করতো, হ্যাঁ, গোল্লা দৌড় খেলতো, ফুটবল খেলতো, গাছে উঠতো, সাঁতার কাটতো। এই টেন্ডেন্সিটা শহরে তো নেই, গ্রামে এখন নেই। তো যার কারণে এই প্রবলেমগুলো এখন দেখা দেয় এবং একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। যখনই ওবেসিটি হবে তখনই তার গাইনোকোলজিক্যাল প্রবলেম দেখা দিবে এবং এই গাইনোকোলজিক্যাল প্রবলেমের সাথে তার দেখা যাবে যে কয়দিন পরে মাসেল পেইন হবে, কোমর ব্যথা হবে, হ্যাঁ, হার্টের প্রবলেম দেখা দিবে, যেটা আমি বলছি যে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো, বাচ্চাকে কিছু টেস্ট প্রয়োজন, যেমন থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, হাইপোথাইরয়েডিজম, এবং উনি খুব দ্রুত একজন গাইনোকোলজিস্ট দেখাতে পারে। হাইপোথাইরয়েডিজমের জন্য ওনাকে টেস্ট করে দেখা দরকার। এবং বাচ্চাদের ক্ষেত্রে এই জাতীয় শুধু এই রুগী না, প্রত্যেকটা রুগীরকেই বলবো বা বাবা মাকে বলবো যেন বাচ্চারা ডিভাইস নির্ভর না হয়ে পড়ে। ডিভাইস নির্ভরটা হচ্ছে স্কুল থেকে আসে, এসেই ডিভাইস নিয়ে বসে পড়ে। তো আমাদের ডিভাইসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে ফর সার্টেন টাইম, যখন আমরা লেখাপড়া করবে বাচ্চারা। কিন্তু আমাদের বাচ্চাদেরকে বিকালে খেলার যে আগে পরিবেশটা ছিল, অন্তত 1 ঘন্টা এই পরিবেশটা তৈরি করে দিতে হবে। তো আমি মাকে বলবো যে আপনার বাচ্চাকে আপনি খেলার পরিবেশ তৈরি করে দেন। যদি পরিবেশ বাইরে না থাকে, বাসায় সে ট্রেডমিলে হাঁটতে পারে বা ছাদে যদি সম্ভব হাঁটা চলাফেরা করতে পারে, যেভাবে সম্ভব। সাইক্লিং, হ্যাঁ, বাসায় তো এখন স্ট্যাটিক সাইক্লিং সে করতে পারে। তো এই যত অ্যাক্টিভিটিসের মাধ্যমে রাখতে হবে, পর্যাপ্ত পানি খাওয়া, আর হচ্ছে যেহেতু মুভমেন্ট কম, সুগারি ফুড বন্ধ করে দিতে হবে টোটালি। আবার উঠতি বয়সী বাচ্চাদের কিন্তু আপনার প্রোটিন ফ্যাটের প্রয়োজন আছে, কিন্তু এই ক্ষেত্রে সুগারি ফুডটা যদি কমিয়ে দেয় তাহলে বাচ্চার ডেভেলপমেন্টেও প্রবলেম হবে না এবং ওই যে ওবেসিটি বা এই জাতীয় সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন, স্যার আমার বয়স 30, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, ওজন 93 কেজি। আমি খাবার খুব পরিমিত খাই, তাহলে আমার এই ওবেসিটি বা স্থূলতার কারণ কি? এটা কি জেনেটিক কারণে হয়? আমার বাবা মাও মোটা মানুষ। হ্যাঁ, ওনার একটু বেশি, ওনার 5 ফিট 7, 30 বছর। এখানে আমরা হচ্ছে উচ্চতার সাথে ওজনের একটা আমরা ডিভাইডেশন করে দেখি, একটু বেশি আছে আমার কাছে মনে হয় ওভারওয়েট। আমি ওবেসিটি এখনো ধরবো না। উনি আনুমানিক 10 কেজি যদি ওজন কমিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু ওনার এই সমস্যাটা কমে যাবে। এখন জেনেটিক্যাল ফ্যাক্টর, বাবা মা মোটা হলে হতে পারে, সেটা আমরা বলছি, বাট এটা রেয়ার কেস। এখন এই রোগীদেরও কিন্তু একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে আপনাকে যদি আপনি ওজন কমাতে না পারেন, ধরেন আপনি সকল ট্রাই করলেন, আপনার ব্লাড টেস্ট করে দেখলেন দ্যার ইজ নো থাইরয়েডের প্রবলেম নাই, বা জেনেটিক্যাল ফ্যাক্টর ওভাবে হ্যাম্পার করতেছে না, বা আপনার খাবারও কম খাচ্ছেন তারপরও ওজন কমতেছে না, তাহলে লাইফস্টাইলটা আগে চেঞ্জ করে উনি দেখবে। লাইফস্টাইলের মধ্যে ন্যূনতম ওনাকে প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটু ফোর্সফুলি হাঁটতে হবে। ফোর্সফুলি হাঁটা, এই হাঁটার ক্ষেত্রে কিন্তু আমি বলে দিই যে হাঁটার ক্ষেত্রে মানুষ আবার ইনজুরি নিয়ে আসে আমার কাছে, যে হাঁটতে গিয়ে স্যার আপনি বলছেন হাঁটতে, আমরা হাইটে এখন হাঁটু ব্যথা নিয়ে আসছি। অবশ্যই সফট জুতা ব্যবহার করবে এবং স্পোর্টসের যে ক্যাটস অলওয়েজ ক্যাটস হচ্ছে হাঁটার জন্য উপযুক্ত আপনার জুতা, এটা খেয়াল রাখতে হবে। হাঁটার জায়গাটা হতে হবে মসৃণ। এখন ধরেন আপনি এমন জায়গা হাঁটলেন যে পাহাড় বাওয়া শুরু করলো, উঁচু নিচু জায়গা বা সমতল না প্লেস, তখন কিন্তু ইনজুরি হতে পারে। সমান জায়গা হাঁটবে, মানে এমন একটা সুইটেবল জায়গা সে চয়েস করে নিবে তার জন্য। যদি হাঁটার জায়গা না পায়, সে সাইক্লিং করতে পারে, যদি সে সাইকেল চালাতে পারে। যদি তার দ্বারা সম্ভব না হয় সাইক্লিং, সুইমিং যদি তার দ্বারা সম্ভব হয়, মানে এনি অ্যারোবিক এক্সারসাইজ, যে এক্সারসাইজটা ওনাকে এই ফ্যাট বার্ন করতে সহায়তা করবে, তো এটা করবে। এবং এটা অবশ্যই মাস্ট বি ফাস্টিং, মানে অনেকে কি করে খাবার খেয়ে গিয়ে করে, এটা করা যাবে না। এই হাঁটা চলাফেরা এভরিথিং শুড বি ফাস্টিং, এবং ফাস্টিংটা আমরা থাকি সকালে সাধারণত, তো ভোরে এটা বেটার। যদি কেউ সকালে না পারে,
লাঞ্চের পরে অন্তত 2 থেকে 3 ঘন্টা পরে গিয়ে সে আবার এক্সারসাইজ বা হাঁটা চলাফেরা এটা করতে পারে। তো এই দর্শক আমার মনে হয় এই রোগী এভাবে করলে এটা ওনার জন্য বেটার। এতে ওনার যেটা হবে, ওনার যে মাসেল স্ট্রেংথ বাড়বে। এখন এখন অনেক সময় আমি বলি, যেমন আমি হাতির সাথে উদাহরণ দিই, যে হাতি এত বড় এত মোটা, তার কেন রোগ হয় না? এর মূল কারণটা হচ্ছে হাতি তো বিচরণ করে। আচ্ছা, হাতি কিন্তু সারাক্ষণ বিচরণ করে, মানে সে পাহাড় উঠে, সে মানে প্রচুর, মানে পার ডে হাতি যা হাঁটে একটা মানুষ এত হাঁটে না। আচ্ছা, তো তার তো ফিজিক্যাল স্ট্রেংথ আছে, তার তো মাসেল পাওয়ার আছে, তার জয়েন্ট ঠিক আছে, তার হার্ট ঠিক আছে, ফুসফুস ঠিক আছে, সো তার প্রবলেম হবে না। তো এই জন্য যাদের ওবেসিটি কোনো কারণে কমাতে নাও পারে, তাহলে আমি তাকে সাজেস্ট করি মাস্ট ডু এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আপনাকে স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ, মানে আপনি ফিট থাকেন। ফিট থাকলে তাহলে আপনার ওবেসিটি আপনাকে তেমন কোনো হ্যাম্পারিং করবে না। আচ্ছা, আরও একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, স্যার আমার ওজন অনেক বেশি, কমাতে চেয়েও পারি না, শরীর ব্যথা করে, ক্লান্ত লাগে অনেক, একজন স্থূলকায় ব্যক্তির কি কি রোগ হতে পারে? ধন্যবাদ। আমরা অলরেডি যদিও স্থূলকার ব্যক্তি রোগ নিয়ে কথা বলে ফেলেছি, তারপরে বলি যে স্থূলকার ব্যক্তি পৃথিবীতে মানে স্টাডি আছে যে মোস্ট অফ দ্য স্থূলতার কারণে অনেক রোগ মারা যায়। আর অন্যতম হচ্ছে হার্ট অ্যাটাক, তারপরে হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে বিভিন্ন আপনার ব্রেন ইনজুরি বা মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক এই জাতীয় সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে তার অন্যান্য ডিজিজ হতে পারে, যেমন এন্ডোক্রাইনের ডিসঅর্ডার হতে পারে, থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে, মহিলা হলে গাইনোকোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে। মানে এমন কোনো রোগ নাই যেটা আপনার নন কমিউনিকেবল। মানে আমরা তো রোগকে দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে ছোঁয়াচে, একটা হচ্ছে ছোঁয়াচে বিহীন। ইভেন কি যারা অতিরিক্ত ওজন, তাদের কিন্তু কমিউনিকেবল ডিজিজ খুব দ্রুত এফেক্ট হয়। ধরেন করোনা বা আমরা এই যে কোনো কমিউনিকেবল ডিজিজ, মানে তাদেরকে যেহেতু তাদের ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে, তাদেরকে খুব দ্রুত এফেক্ট হয়ে যেতে পারে। তাহলে কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল যত রোগ পৃথিবীতে আছে, ওভারওয়েট বা ওবেসিটি রোগীর কিন্তু হয়ে যেতে পারে। এটা একেবারে মানে কমন সমস্যা। মানে উনি যে কোনো রোগী, এমনকি ডায়াবেটিস, খুব দ্রুত উনি আক্রান্ত হবে। জি, উনি যেরকমটা প্রশ্ন করেছেন যে ওনার ওজন অনেক বেশি, কিন্তু অনেক চেষ্টা করেও আসলে উনি কমাতে পারছেন না, শরীর ব্যথা করে, তো সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? এবং আমাদের বিষয়টির সাথেও কিন্তু সংযুক্ত যে আসলে প্রতিরোধে আসলে কি করণীয়? হ্যাঁ, এখানে হচ্ছে ব্যথা একটা ফ্যাক্টর ওনার ক্ষেত্রে। তো ওনাকে আমি বলবো যে ওনার ব্যথার এনাদার কোনো কজ আছে কিনা। হতে পারে ওভারওয়েট থেকে মায়ালজি হতে পারে, মাসেল পেইন। আমি প্রায় বলি যে মাংসপেশি ব্যথার কারণ, এটা নিয়ে আমরা কিন্তু আগেও প্রোগ্রামে কথা বলেছি। তো এর মধ্যে ওভারওয়েট একটা কারণ। এখন সেই কারণেও কিন্তু ওনার না হতে পারে, এনাদার কজ হতে পারে। ধরেন আর্থ্রাইটিস হতে পারে, ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে, ডি ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। তো আমি ওনাকে সাজেস্ট করবো উনি একজন ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে ওনার ব্যথার কোনো এনাদার কজ আছে কিনা। যদি এনাদার কজ থাকে, অ্যাট ফার্স্ট তাকে এই কজটা মিনিমাইজ করতে হবে, মানে এইটা থেকে উনি মুক্তি পেতে হবে, না হলে তো ব্যথা বাড়ছে। এখন প্রায় রোগী আমার কাছে আছে, স্যার আমি তো অনেক ওজন, কিন্তু কোমর ব্যথা, স্যার আমি তো হাঁটতে পারি না, ওজন কমাবো কিভাবে? ওই রোগীর সাজেশন এবং এই রোগীর সাজেশন সেম, যে অ্যাট ফার্স্ট আপনাকে ব্যথার চিকিৎসা করতে হবে। এখন ব্যথার চিকিৎসার জন্য আপনাকে বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেই কজ নির্ধারণ করতে হবে। আমি কিন্তু প্রতিটা রোগীকে বলি আপনার রোগ নির্ণয় আগে করেন, কেন হয়েছে। এবং আমি আমার রোগীদেরকে হাতে ধরে ধরে প্রবলেমগুলো দেখিয়ে দিই, সেটা ব্লাড রিপোর্টে হোক, এক্সরে এমআরআইতে হোক, বা ফিজিক্যালি আমরা অ্যাসেস করে বুঝিয়ে দিই যে আপনার এই কারণে হাঁটু ব্যথা হচ্ছে, এই কারণে কোমর ব্যথা হচ্ছে বা জোড়ায় ব্যথা হচ্ছে। ধরেন একটা রোগী রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার, তার তো ব্যথা হবেই, সে তো দৌড়াতে পারবে না, পারতে গেলে তার তো হাঁটু ব্যথা, কোমর ব্যথা আরও এক্সাজারেট করবে। তো তার তো আর্থ্রাইটিসের চিকিৎসা আগে করতে হবে, ব্যথা কমাতে হবে, তার এক্সারসাইজ, হাঁটা বা মুভমেন্ট আর অন্য একটা মানুষের এক্সারসাইজ সেম হবে না। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদেরকে আমরা বলি সাঁতার কাটেন, এক্ষেত্রে হচ্ছে ওয়েট বিয়ারিং কিছু করা লাগে না। মানে সাঁতার কাটলে তো আপনি অলরেডি বুয়েন্সি ওয়াটার, আপনাকে আপথ্রাস ফোর্সে আপনি কিন্তু কোনো শরীরের ওজন কোনো থ্রাস্ট হচ্ছে না, ঠিক না? তো এই সাঁতার, সাইক্লিং, এটা হচ্ছে এই সকল রোগীদের জন্য। আবার যাদের এই জাতীয় রোগ নাই, ওবেসিটি, তার জন্য দৌড়, হাঁটা, মানে এই যে ডিফারেন্সটা, এবং কি খেলাধুলা, অন্যান্য খেলা, এটা তার জন্য ভিন্ন। তো উনি ব্যথার চিকিৎসা আগে করে দেন উনি ওজন কমানোর চিন্তা করতে হবে। উনি যদি ওজন কমানোর চিন্তা আগে করে, ওনার এই মানে
সুস্থ হবেন না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কিছু জানতে চাচ্ছিলাম, আজ হয়তো সম্ভব হয়নি, আমরা ভবিষ্যতে আবারও চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে কি কি করণীয় আছে সেই সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।